আপনার নাম তো নাসির। নাসির না হয়ে যদি হ্যাসির হতো তাহলে কি হতো? তাহলে ছিঁড়ে যেত। এই যে দেয়ালে দেয়ালে লেখা নাটক কম করো প্রিয়, নাটক না করলে অভিনয় শিল্পীরা কি করে খাবে আসলে? গান করে খাবে থালা একটা নিয়ে। আচ্ছা, 840-তে আমরা তো রাজনৈতিক প্রেক্ষাপট দেখছি, আমাদের সমসাময়িক প্রেক্ষাপটে তো অনেক স্বজন হারানোর বেদনাও আছে। এই সিনেমায় কতটুকু আছে এই বেদনা? হ্যাঁ আছে। স্বজন হারানোর বেদনা একমাত্র তারাই বোঝে যার স্বজন হারিয়েছে। যদি আর কোনো নাটক বা সিনেমা হয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, তাহলে কি নাম হতে পারে? 840 পরে কোনো কিছু হলে আসলে হওয়া উচিত 1680। স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার বিনোদন আড্ডায়। আজকে আমাদের সঙ্গে আড্ডা দিতে এসেছেন নাসিরউদ্দিন খান, অভিনেতা নাসিরউদ্দিন খান। কেমন আছেন? চমৎকার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। 13 তারিখে আপনার সিনেমা রিলিজ হচ্ছে 840, আপনারা বোধহয় 840 বলছেন। 840 দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। নামটা অনেক বড় কিন্তু সুন্দর। সিনেমাটা সম্পর্কে, মানে এটা গল্পটা সম্পর্কে কতটুকু বলা যায়? মানুষের তো অনেক আগ্রহ দেখা যায়। হ্যাঁ, আগ্রহটা আর একটু থাক, যেহেতু 13 তারিখ রিলিজ হচ্ছে। এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার। একটা দেশের রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো আমরা দেখতে পাই, আমাদের দেশে দেখে এসেছি বিগত দিনগুলোতে, সেই ঘটনাগুলোরই কিছু কিছু হয়তো আমরা এখানে দেখতে পাবো, একটা শহরকে কেন্দ্র করে যা ঘটবে। সাম্প্রতিক সময়ে আমরা যে রাজনৈতিক প্রেক্ষাপটটা পার পার করলাম, এই ব্যাপারগুলো কি এসছে সিনেমায়? হ্যাঁ, সাম্প্রতিক এটা একটু আশ্চর্যের বিষয়, কারণ এটা আমরা তো শ্যুট করেছিলাম আরও অনেক আগে। আগে, হ্যাঁ, আমরা এটা শ্যুট শেষ করেছি ফেব্রুয়ারিতে 24-এর। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এর 5-6 মাস পরে আমাদের দেশের বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। এই যে পরিবর্তনগুলো লক্ষ্য করলাম, তারই অনেক কিছু আমাদের গল্পে উঠে এসছে। ডিরেক্টররা বা যে ক্রিয়েটিভ কাজ যারা করেন, তারা তো অনেক কিছু হয়তো দেখতে পান, আজ করতে পারেন। স্বাভাবিকভাবে একটা মানুষ যতটুকু দেখবে তার চাইতে হয়তো একটু বিস্তৃতভাবে দেখতে পান। তো জিনিসগুলো তুমি তুলে আনেন, পরে হয়তো আমরা এগুলো মিলাই আর কি। সবাই ট্রেলার দেখার পর সিনেমাটা নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছে। আমরা দেখলাম বোধহয় সম্ভবত আপনি মেয়র ক্যারেক্টারে অভিনয় করেছেন। জি। আবার এর মধ্যে দেখলাম 103% ভোট পেয়ে আপনি বিজয়ী। হ্যাঁ, তো হ্যাঁ, এটাও হয় আর কি। আসলে কত কিছুই তো হয়, এটাও মানে হয়। এখানে আরও যারা কাজ করলেন, মার্জুক রাসেল, আশুতোষ সুজন, জাকিয়া বিজয় বাড়ি মম, বরকতুল্লাহ, বিজুরি, ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বাড়ি মমো, এরকম আরও অনেকেই। এই যে কাজ করলেন কো আর্টিস্ট হিসাবে, তাদের সম্পর্কে মানে কে কেমন করলেন ক্যারেক্টার ওয়াইজ, একটু কার সাথে বেশি কমফোর্টেবল ফিল করলেন একটু বলবেন কি না? আমি সবসময় এই কথাটা স্বীকার করি, বলি যে আমি একজন সৌভাগ্যবান অভিনেতা। আমি খুবই কম, হাতে গোনা হয়তো একজন বা দুজন একটু মানে কমফোর্ট পাই না, এরকম কয়েকটর পেয়েছি। আর সবগুলোর কাছ থেকে আমি ভালো কমফোর্ট পেয়েছি। তার মূল কয়েকটা কারণ আমার যেটা মনে হয়, যেমন এই কাজটার কথা যদি বলি, 840 ফারুকী ভাই সবাইকে এমনভাবে গুছিয়ে দিয়েছেন, তো ডিরেক্টর থেকে শুরু করে একেবারে প্রোডাকশন বয় পর্যন্ত যা যা ডিপার্টমেন্টগুলো আছে, সব ডিপার্টমেন্টের মানুষই আমরা খুব মাস্তি নিয়ে খুব আরামসে কাজটা করেছি। যদিও ডিরেক্টর অনেক টেনশনে ছিলেন। টেনশন কি নিয়ে? টেনশনে ছিলেন আসলে, এটা তো পলিটিক্যাল স্যাটায়ার যেহেতু, এবং এখানে পলিটিক্যাল অনেক কিছু ব্যাপার স্যাপার উঠে আসবে, এটা না আবার জানাজানি হয় বা হয় না, অনেক ধরনের রিলিজ বিভ্রান্তির দিতে সৃষ্টি হয়। প্রবলেম হয় কিনা? হ্যাঁ, এই ধরনের হয়তো এই সংখ্যাগুলো হয়তো তার মধ্যে কাজ করতো আর কি, যদিও ওগুলা আমাদেরকে ওই সময়ে তেমন বুঝতে দেন নাই উনি। আমরা তো মোস্তফা সরোয়ার ফারুকী যখন সিনেমা বানান, আমরা দেখি যে স্ক্রিপ্টটা আসলে উনি ওনার মতো করেই করেন এবং ওনার মাঝেই রাখার চেষ্টা করেন। ক্যারেক্টার যারা অভিনয় করেন তাদেরকে ক্যারেক্টার হয়ে ওঠানোর চেষ্টা করেন। আপনি তো ওনার সাথে প্রথম কাজ করলেন বোধহয় সিনেমায়। জি, ওনার সাথে আমার এটা প্রথম কাজ। হ্যাঁ, হ্যাঁ, এর আগে বোধহয় বিজ্ঞাপন করেছিলেন। বিজ্ঞাপন আগে করেছি ঠিক, কিন্তু আমার কথা ওনার সাথে পরিচয়, মানে কথা শুরু হয়েছে 840 করার জন্য। এটা আমরা 2023-এর মে মাসে আমরা আলাপটা শুরু করি, প্রথম মিটিংটা হয়। তারপর মে, জুন, জুলাইয়ের দিকে এসে আমরা একটা বিজ্ঞাপন করি। তো এই বিজ্ঞাপনটা আসলে এক হিসেবে ফারুকী ভাই মূল কাজটা করার আগে হয়তো একটা ড্রেস রিহার্সাল দিচ্ছিলেন তার অভিনেতার সাথে। এটা পরে আমার যেটা মনে হয়েছে আর কি, অনেক আড়ষ্টতা হয়তো কেটে যায় বা এই ব্যাপারগুলো ডিরেক্টর আর একটু দেখলেন তার ক্যারেক্টার, যার সাথে একটা লম্বা জার্নি আছে পরবর্তীতে। তো এটা আমার ওনার সাথে প্রথম কাজ। আপনার এক্সপেরিয়েন্সটা একটু শুনি, মানে অন্যদের সাথে যে কাজ করলেন আর ওনার সাথে কাজ করলেন। ওনার সাথে এটা প্রথম কাজ করলেও উনার ঘরানার আমি অন্য অনেকের সাথে কাজ করেছিলাম, তার শিষ্য যদি বলি আশফাক নিপুণ। তো ওনারা একই ধাঁচের করে, প্রায় কাছাকাছি ধাঁচের করে কাজকর্ম করেন। আশফাক নিপুণও স্ক্রিপ্ট দেন না, এবং আমি মনে করি না যে আসলে স্ক্রিপ্টটা ক্যারেক্টার ফিলোসফিটা যদি পারফর্মারের মধ্যে ঢুকাই দিতে পারেন তাহলে তো হইলো, বাকিটা চলতে পারবে। কিন্তু আমরা
ফারুকের সাথে কাজ করার সময় আমরা স্ক্রিপ্ট নিয়েও কাজ করেছি, অর্থাৎ আমি স্ক্রিপ্ট পেয়েছি, স্ক্রিপ্টও পড়ে, যদিও এখানে অনেক পরিবর্তন হয়েছে, পরিমার্জন হয়েছে, কিন্তু বেসিক জিনিসটা ঠিক ছিল আর কি। আর বাকিটা ওনার বাসায় বেশ কয়েকবার আমরা স্ক্রিপ্টটা পড়েছি বা এগুলো নিয়ে আলাপ করেছি, ওনার অফিসে করেছি, মাঝে মাঝে মনে পড়লে উনি ফোনেও আলাপ করেছেন আমার সাথে। তো মোটামুটি ডাব্লিউ ক্যারেক্টারটা আমার ভেতরে দেওয়ার জন্য যা যথেষ্ট করেছেন এবং আমি এই সহযোগিতাটা পেয়েছি ওনার কাছে। আমরা ট্রেলারে একটা সংলাপ দেখলাম যে আমি এত ভালো উন্নয়ন করেছি তবু কেউ আমাকে ভালোবাসলো না, বা মানে এরকম একটা ব্যাপার। জি জি জি, আমি এত উন্নয়ন করেছি তবু কেউ আমায় ভালোবাসলো না কেন? তো এই সংলাপটা কি স্ক্রিপ্টের নাকি আপনার? না, আমার না, ভেতর থেকে? স্ক্রিপ্টের। এই সংলাপটা কি আমাদের আপামর রাজনীতিবিদদের প্রতিনিধিত্ব করে? দেখেন, আমার ধারণা হ্যাঁ, অবশ্যই প্রতিনিধিত্ব করে। এটা পলিটিক্যাল স্যাটায়ার হোক আর যাই হোক না কেন, আমার ধারণা আমাদের দেশের রাজনীতিবিদরা এটা থেকে একটা বিশাল শিক্ষা পাওয়া উচিত। যদিও আমরা সবাই সব কিছু জানি, এরপরও যখন আমরা একটু চোখের সামনে দেখতে পাবো তখন একটু তো নাড়া দেয় আমাদের বিবেককে, নাড়াটা দেওয়া উচিত। আপনি যত কিছুই করেন না কেন, আপনি যত উন্নয়ন করেন না কেন, আপনি মানুষের মন পাবেন না যদি আপনার মনের ভিতরে কালিমা থাকে, অথবা তাদেরকে অন্যভাবে আপনি শোষণ করার কোনো কিছু থাকে। এটা তো আজকে না হোক কালকে না হোক পরশু তো বুঝবে জনগণ। তাহলে আপনি উন্নয়ন করেও আসলে মানে তাদেরকে অনেক দিয়েও আপনি খুশি করতে পারবেন না যদি মূল জিনিসটা প্রেম না দেন, ভালোবাসা না দেন। 420 কি আপনি দেখেছেন? জি, দেখেছি। আচ্ছা, 420টা কি 840-র আগের প্রস্তুতি হিসেবে কি দেখা নাকি এমনিতে? না না, এটা আমি এমনি, এটা তো অনেক আগে রিলিজ হয়েছে না, 7-এর মনে হয়, 7-8-এর দিকের, তো তখন তো দেখেছি। কিন্তু 840 আমরা এখনো দেখিনি, কিন্তু বলা হচ্ছে যে এটা 420 ডাবল আপ। তো আপনি তো এটাতে অভিনয় করেছেন এবং আগেরটা দেখেছেন, জি, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে 420-র সাথে এটার আসলে কোনো ধরনের মিল, বা আসলে কেন এটা ডাবল আপ? মিল ওই যে হয়তো পলিটিক্যাল স্যাটায়ার দুইটাই যেহেতু একই ঘরানার, সেই ঘরানার দিক থেকে হয়তো মিল, কিন্তু এমন না যে ঘটনা প্রবাহের কোনো মিল বা ঘটনার কোনো কন্টিনিউশন এখানে আছে, ওরকম কোনো কিছু নয়, কিংবা কোনো ক্যারেক্টার ওখান থেকে উঠে আসছে এখানে, ওরকম কোনো কিছু না, আলাদা গল্প। আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে ভাষার ব্যবহার। আমরা আগেও দেখেছি যে মোস্তফা সরোয়ার ফারুকী যখন ভাষার ব্যবহার, মানে উনি ওনার কথাটা হচ্ছে যে ক্যারেক্টার যে ভাষায় কথা বলে অন স্ক্রিন সেই ভাষাতেই কথা বলা উচিত। এইখানে যেমন আপনি তো চিটাগংয়ের, বা আপনার এর আগে আপনার চার্গের ভাষা দেখেছি, এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা আসলে কেমন ছিল? কথ্য ভাষা যেভাবে আমি আমি এখন আপনার সাথে যেভাবে কথা বলছি, হয়তো গিয়েছি বলেছি এভাবে হয়তো বলিনি, কিন্তু ওটা তো একটা আঞ্চলিক ভাষা, চাটগাঁয়ের কথা যেটা বললেন আপনি, এবং ওটার গল্পটাই হচ্ছে ওই চাটগাঁ, ওই অঞ্চলের। হ্যাঁ, এটা কোনো অঞ্চলের নয়। একটা শহর, এই শহরটা কি একেবারেই কাল্পনিক শহর নাকি কোনো একটা শহর আসলে রিপ্রেজেন্ট? হ্যাঁ, কাল্পনিক শহর, একেবারেই কাল্পনিক। নামটা কাল্পনিক শহর। আচ্ছা, এলেন স্বপনে তো আমরা দেখেছি আপনাকে ওই চিটংয়ের চাটগাঁয়ের ভাষাতে দেখেছি, এবং হাসতে হাসতে খুব ভয়ঙ্কর সব কাজ করে যাচ্ছেন। এখানে আসলে ক্যারেক্টারটা কেমন, মানে? অ্যালেন স্বপনের ওটা তো আসলে কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার ওখানে ছিল না, কিন্তু এখানে এটা সরাসরি একজন, উনি রাজনীতিবিদই, কাজী ডাবলু একজন রাজনীতিবিদ। একটা রাজনীতিবিদকে আমরা যেভাবে দেখি সেরকমই অনেক কিছু আমরা এখানে দেখতে পাবো রাজনীতিবিদের জায়গা থেকে। অভিনয়ের ব্যাপারে একটু একটা বিষয় জানতে চাই, আপনার কি মনে হয় অভিনয়টাই খুব বেশি গুরুত্বপূর্ণ, নাকি হচ্ছে গ্ল্যামারটা খুব বেশি গুরুত্বপূর্ণ সিনেমার জন্য? সবগুলোই গুরুত্বপূর্ণ, যে কোনো কিছুর ক্ষেত্রেই গ্ল্যামারটাও গুরুত্বপূর্ণ, অভিনয়টাও গুরুত্বপূর্ণ। আমরা যদি খুব গ্ল্যামারাস কেউ হয়ও, ওখানে যদি আমরা অভিনয়ের তেমন ছিটেফোঁটা না দেখি বা ঘাটতি দেখি, তাহলে এটা আমাদের ভালো লাগবে না। তবে হ্যাঁ, আমার মনে হয় অন্যান্য কিছুর চাইতে অভিনয়টা একটু ইম্পর্ট্যান্ট বেশি থাকে আর কি। হ্যাঁ, অন্যান্য কোনো কিছু কমতি থাকলেও এটা অভিনয় দিয়ে কাভার করা যায়। যেমন মনে করেন অমিতাভ বচ্চন তো নাচতে পারে না, তাহলে উনি ওনার ভয়েস দিয়ে তো অনেক কিছু করেছেন, হ্যাঁ, তাই না? তো সুতরাং অ্যাক্টিংটা মনে হয় একটু ইম্পর্ট্যান্ট আর কি। যে আপনি তো থিয়েটার করে আসা মানুষ, জি, এবং আপনি অভিনয়ের জন্য অনেক কিছুই ছেড়েছেন, আমরা আগেও আপনার সাথে কথা বলেছিলাম যে অভিনয়ের জন্য আপনি চাকরি ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে অভিনয়টাই করতে চেয়েছেন। তো এখন এই পর্যায়ে এসে কি মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে অভিনয়টা করে বেঁচে থাকা সম্ভব? সব কিছু করে বেঁচে থাকা সম্ভব। আপনি যে জায়গায় জব করছেন, এ জায়গায় মানে প্রতিটা প্রফেশনের কথাই বলছি, সব মানুষেরই কিছু ঘাটতি থাকে বা চাহিদা থাকে। এখন আপনি কতটুকু চাহিদা আপনাকে কন্ট্রোল করতে পারছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। সুতরাং কেন সম্ভব নয়, সব কিছুতেই সম্ভব। এটা বলার পেছনে আরেকটা কারণ আছে, তাহলে এইখানে যারা অভিনয়টাকে পেশা হিসাবে নিতে চায় তাদের জন্য আপনার ডিরেকশনটা কি? কীভাবে আমাদের দেশে কি ওরকম প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা বা প্রশিক্ষণ কোর্স, যে আমি কিভাবে অভিনেতা হব বা অভিনয়? প্রাতিষ্ঠানিক কোর্স তুলনামূলকভাবে আসলে বাড়ছে। অনেক ইনস্টিটিউট আছে, ভার্সিটির মধ্যে পড়ানো হয়, ডিপার্টমেন্ট আছে আলাদা,
স্পেসিফিক অভিনয় নিয়ে না থাকলেও হয়তো নাট্যকলা নিয়ে আছে, যেখানে অভিনয় নিয়েও আছে। তারপরে থিয়েটারের অনেক গ্রুপ আছে, ওখান থেকে আমরা অনেক কর্মী পাই, মানে প্রসেসটা আছে আর কি, এমন না যে নাই। অভিনয় শেখার কোনো বিষয় নয়, অবশ্যই শেখার বিষয়। এদের শেখার ক্ষেত্রগুলো হচ্ছে এগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে শুধু থিয়েটার থেকে আসলে যে তিনি ভালো অভিনয় করবেন তেমনও নয়। থিয়েটার ছাড়াও আমাদের এখানে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন। উনি কীভাবে করেন? ওনার ওই দেমাগটা আছে, একটু দেমাগ তো থাকতে হয়। তো বাকিগুলা হয়তো সাহায্য করে আর কি, বিভিন্ন জনের পরামর্শ, শিক্ষা। আমরা রিসেন্টলি আমরা কিছু কিছু বিষয় দেখছি শিল্পকলায়, যে নাটক করতে বাধা দেওয়া, জি, প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়া, এই বিষয়গুলোকে আপনাকে পীড়া দেয় বা আপনার হ্যাঁ পীড়া দেয়। তবে যেটা আজকের দিনের কথাও ধরি, 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে আমাদের দেশে যা যা কিছু চলছে, এখানে সব ঘটনাই আপনাকে পীড়াদায়ক। অনেক ঘটনা ঘটছে, মানুষে মানুষে হানাহানি দেখতে পাচ্ছি, ধর্মে ধর্মে হানাহানি দেখতে পাচ্ছি, একই ধর্মে হানাহানি দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি না, যেগুলো তো ভালো জিনিস নয়। আমরা ঘৃণা দেখতে পাচ্ছি, ভালোবাসা দেখতে পাচ্ছি না। তো আমি দেখলাম যে যখন নিতে পারি না, তখন আমি আসলে চোখটা বন্ধ করে রাখি। এখন আমার কাছের অনেকে আমাকে বলেছে যে আপনার একটা দায়িত্ব আছে না, একটু দেশের এটা খোঁজখবর নেবেন না। তো আমি তাকে উত্তর দিয়েছি, আমি সেই দায়িত্ব নিতে চাই না, বা সে অতটুকু দায়িত্ববান হতে চায় না যে দায়িত্বটা পালন করতে গিয়ে, বা যতটুকু দায়িত্ববান হতে গিয়ে আমি নিজে স্থির থাকতে পারছি না, নিজে অসুস্থ হয়ে পড়ছি, নিজের শরীর অসুস্থ হচ্ছে, মন অসুস্থ হচ্ছে, তার প্রভাব গিয়ে পড়ছে আমার ফ্যামিলিতে। অতটুকু দায়িত্ব আমি নিতে চাই না। সুতরাং আমি তখন একটু নিজেকে টেনে রাখি আর কি, পীড়া দিলেও একটু টেনে রাখি, বা নিজের মনটাকে অন্যদিকে ফেরানোর চেষ্টা করি। আমি আমার একটা বন্ধুকে ঠিক করতে পারবো হয়তো বা পরামর্শ দিয়ে, কিংবা আমি আমার ফ্যামিলিকে বা আমার সন্তানদেরকে কোনো পরামর্শ দিয়ে ভুল ত্রুটিগুলো শুধরিয়ে ওখানে হয়তো আমি কাজ করতে পারবো। তো যেখানে কাজ করতে গিয়ে আমার নিজে অসুস্থ হয়ে পড়ছি, আমি ওখান থেকে মাফ চাই আর কি। হ্যাঁ, মানে আগে নিজে ঠিক থাকা, আগে নিজে ঠিক, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আগে নিজে ঠিক থাকা উচিত। রিসেন্ট যেমন আপনার বলি দ্য রেসলার, এটা বাংলাদেশের হয়ে অস্কারের জন্য প্রতিনিধিত্ব করছে, জি এবং এটা বুসানে পুরস্কারও পেয়েছে। জি। এই সিনেমাটা সম্পর্কে একটু কবে বাংলাদেশের হলে রিলিজ হতে পারে? এই সিনেমা সম্পর্কিত যাবতীয় কথাবার্তা যতটুকু আমার হয় সেটা হচ্ছে ডিরেক্টর ইকবাল হোসেন চৌধুরীর সাথে। উনি কানাডায় থাকেন। উনি সম্প্রতি এটা সেন্সরশিপের জন্য জমা দিয়েছেন। ওটা সেন্সর হলে হয়তো এখানে রিলিজ হবে, কখন হবে আমি এখনো জানি না। তবে এটা কানাডাতে রিলিজ হয়েছিল ছোট পরিসরে। আমরা লাস্ট আপনাকে দেখলাম হচ্ছে রোজার ঈদে ওমর সিনেমায়। গতবারও যেমন হচ্ছে, আমরা গত বছরও কিন্তু আপনাকে অ্যালেন স্বপন বলেন, মানে সব কিছু মিলে অনেক আপনার উপস্থিতি বেশ ভালো ছিল, প্রহেলিকা ছিল, নানান কিছু মিলে। তো এই বছর যেমন আপনাকে, এটা কি এই যে সিনেমার জন্য বা এই শুটিং করছেন নানান কাজের ব্যস্ততার জন্য কি আপনার উপস্থিতি কম ছিল এরকম কোথায় উপস্থিতি কম ছিল? স্ক্রিনে? স্ক্রিনে? না, স্ক্রিনে তো আসলে মনে করেন আমার তো বেশ কিছু কাজ করা আছে, যেমন বলে তো আর একটু আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো রিলিজ হয়নি আর কি। এরকম কিছু রিলিজ হয়নি, এরকম কিছু কাজ আছে। তো বলে যেহেতু রিলিজ হয়নি, সেহেতু সেই কারণে হয়তো বা স্ক্রিনের উপস্থিতি কম ছিল আর কি। খুব রিসেন্ট একটা কাজ করলেন আপনি বোধহয়, দ্য মাস্টার। হ্যাঁ, রিজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার, এটা আমরা করেছি মার্চে, 2024-এর মার্চে। এটা কি নিয়ে সিনেমাটা? এটাও পলিটিক্স নিয়ে। আচ্ছা। তবে এটা পলিটিক্যাল স্যাটায়ার না, এই ঘরানার নয়, 840 ঘরানার নয়, এটা অন্য। পলিটিক্সের তো আরও অনেক অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, এটা আরেকটা ঘরানার আর কি। আলাপ প্রসঙ্গে বলছিলেন যে খুব এর মধ্যে বোধহয় কি একটা কাজ করলেন নতুন, আমরা জানি না আসলে। এটা সপ্তাহ 2 আগে একটা কাজ করলাম, নতুন একজন ডিরেক্টর অনন্য প্রতীক চৌধুরী, তো তার সাথে একটা ওয়েব ফিল্মে কাজ করলাম। এটা সম্পর্কে বলবেন বা কোয়ার্টিস? ওটা আমার কোয়ার্টিস্ট দীপা খন্দকার, আচ্ছা, তারপরে পার্থ। তার মানে এটা পলিটিক্যাল না কনফার্ম? না, এটা পলিটিক্যাল না। এবার যে বিষয়টা জানতে চাই, আমরা একটু ব্যক্তিগত জীবন, আমরা এলেন স্বপনে দেখলাম আপনি অন্যের ফ্যামিলি নিয়ে অনেক নাড়াচাড়ি করছেন, আপনার ফ্যামিলিটা সম্পর্কে জানতে চাই। আমার ফ্যামিলি আসলে অনেক বড়, আমরা 5 ভাই 1 বোন। আর আমার একান্ত ফ্যামিলির মধ্যে আছে আমার ওয়াইফ, আমার মেয়ে আর আমার ছেলে। আপনার এই অভিনয়ে আসার পেছনের একটু গল্পটা বলবেন নাকি, মানে কেন আপনি অভিনয়ে আসলেন কেন? অভিনয়ে কেন আসলাম জানি না, হয়তো ছোটোবেলা থেকে এটার প্রতি একটা আগ্রহ ছিল আর কি। যেমন যখন স্কুলে পড়তাম, তখন স্কুলের ফাংশনগুলোতে অভিনয় করতাম, কাজ করতাম। আর প্রথম কাজ করি আমি ক্লাস 3-তে থাকতে। 3-তে? হ্যাঁ, তখন আমাদের ওই ক্লাসে আমাদের এক টিচার আমাদেরকে একদিন পড়াতে গিয়ে বললেন যে একটা 10-এর লাঠি 1-এর বোঝা একটা গল্প ছিল, একতায় বল। তো ওটা পড়াতে গিয়ে বলে যে এটা আমরা অভিনয় করবো, এখন কে কে আসবা আসো। তো আমরা আসলাম অনেকে। বুড়া মানুষটা কী করবে? বুড়া মানুষটা আমি করলাম, তাহলে শুয়ে পড়ো। আমি ফ্লোরে শুয়ে পড়লাম। তো তখন এই কাজটা করতে গিয়ে হয়তো বা এভাবে আসলে
ছোট ছোট বীজ বপন তো এইভাবে হয় মানুষের, হয়তো তখন থেকে ভালো লাগাটা তৈরি হয়েছিল। পরবর্তীতে এসে স্কুলের ক্লাস 10-এ বা ক্লাস 11-এও স্কুল কলেজের ফাংশনে অভিনয় করেছি মঞ্চে। আর ফাইনালি এসে আমি ডিগ্রির পরে থিয়েটারে জয়েন করি আর কি। তারপর থেকে থিয়েটার লাইক একটু বলবেন, মানে কোন থিয়েটার? আমার গ্রুপের নাম তির্যক নাট্যগোষ্ঠী চট্টগ্রাম। ওখানে আমি 95-এ ওখানে জয়েন করি, আর 2015 পর্যন্ত নিয়মিত কাজ করি আর কি, পারফর্ম করি। এরপরে এখনও আছে আমি গ্রুপের সাথে, তবে আমার পারফর্ম করা হয় না যেহেতু আমি এখন ঢাকায় থাকি। আবারও যদি একটু রিপিট করেন যে এই যে অভিনয়ের জন্য আপনার যে ত্যাগ, ছাড় দেয়া, মানে এই যেমন ফ্যামিলি থাকে ওইখানে, আপনি থাকেন এখানে, চাকরি ছেড়ে দিলেন, এটা কি একটু বলবেন? মানে অনেকে বলে ত্যাগের কথা, আসলে আমার মনে হয় না ত্যাগ। যখন এই জার্নিটা আমার হচ্ছিল তখন আমি ত্যাগের উদ্দেশ্যে করি নাই, তখন আমার ভালো লাগছিল, আমি এনজয় করছি বিষয়টা। আচ্ছা, এটা পরবর্তীতে এসে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ উনি অনেক ত্যাগ করেছেন, উনি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছেন। ওটা আমি এনজয় করেছি ওই মুহূর্তগুলো। না এটা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। চাকরি মানে কিন্তু এক ধরনের নির্ভরতা, যে আমার মাস শেষে একটা টাকা আসবে, এটাতে আমি চলবো। আর আরেকটা বিষয় আছে, এটা অবশ্য আমি অনেক জায়গায় বলেছি আগে, সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে এমন নয়, চাকরিটা আমি বাধ্য হয়ে ছেড়েছি। আমি আসলে চাকরি করে পোষাতে পারছিলাম না বিভিন্নভাবে, না মনোসংযোগ করতে পারছি, না যথেষ্ট উপার্জন করতে পারছি যেটা নিয়ে আমার ফ্যামিলি চালাতে পারবো। এই সব চিন্তা করে আসলে আরেকটা কাজ যেহেতু অল্প একটু জানি বলে মনে হয়েছে, এবং আশেপাশের অনেক শুভাকাঙ্ক্ষীরা বলেন যে তুমি এই জায়গায় গেলে কাজ করতে পারবা, সেই সব কথাই ইন্সপায়ার্ড হয়ে হয়তো বা একটু চেষ্টা করার জন্য এই দিকটায় আসা আর কি। যেই জায়গায় এসছেন অভিনেতা হিসাবে, আমার মনে হয় আপনি একটা কমেন্ট করতেই পারেন যে আমাদের সমসাময়িক বর্তমান যে সিনেমা, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আসলে এখন এসে কেমন হওয়া উচিত, কেমন সিনেমা আমাদের প্রেজেন্ট করা উচিত দর্শকের সামনে। এটার কোনো মানদণ্ড ঠিক করে দেওয়া ঠিক হবে না বা উচিত হবে না। কেমন হওয়া উচিত, যেমন হওয়া উচিত তেমন কাজ হচ্ছে, এটা আমরা হয়তো বা আগামী দিনগুলোতে দেখতে পাবো। আমরা যদি বিগত দিনগুলোর কথা ভাবি, বিশেষ করে করোনা পরবর্তী সময়ের কথা যদি ভাবি, আপনি দেখেন আমাদের হলে মোটামুটি ভালো দর্শক যাচ্ছে, এবং সিনেপ্লেক্সগুলো থেকে আমি যতটুকু জানি শুনেছি, ওনারা আগে বিদেশি ছবির উপরে নির্ভর ছিলেন, এখন ওনারা বাংলাদেশি ছবির উপর নির্ভর, এবং বাংলাদেশি ছবি থেকে ওনারা 70% নির্ভর বেশিরভাগ। তো এটা একটা চলমান প্রসেস, এটা আশা করি আরও বাড়বে, এবং ভালো ভালো সিনেমা হচ্ছে, অনেক মেধাবী ডিরেক্টর বা এই ফিল্ম ইন্ডাস্ট্রির যাবতীয় যা সেক্টরগুলো আছে সব সেক্টরে অনেক জেনুইন, অনেক মেধাবী তরুণ তরুণীরা কাজ করতে আসছে। সুতরাং ভালো ভালো কাজ আমরা পেতেই পারি আর কি, অবশ্যই আশা করি আমরা। কিন্তু এখনও কি আমাদের সিনেমা মানে ওয়ান ম্যান শো এরকম ডমিনেট করে? না তো, আমার মনে হয় না। এখন তো আমরা অনেক গল্প পাচ্ছি, ওয়ান ম্যান তো থাকেই, হয়তো একটা মূল চরিত্রকে ধরে এগুচ্ছে, কিন্তু এখানে আরও অনেক চরিত্র আছে এবং ভালো ভালো গল্প পাচ্ছি আমরা। বিগত দিনগুলোর কথাই বলেন, সামনের দিনগুলো, যেমন আমাদের 90s-এর কিছু ডিজাস্টার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছিল, যেখানে হয়তো বা একটু মানে দর্শক বিমুখতা সৃষ্টি হয়েছিল। তো সেই জায়গাটা আমরা পার হয়ে আসছি, এখন দর্শক আসলে বিমুখ নয়, দর্শক এখন খুবই উন্মুখ হয়ে থাকে, বাংলা সিনেমার জন্য অপেক্ষা করে থাকে। মানে এখন ভালো গল্প হচ্ছে, ভালো চরিত্র অনুযায়ী সিনেমা হচ্ছে এবং অনেকেই উঠে আসছে সব ডিপার্টমেন্ট। শেষ করতে চাই 840 নিয়ে আপনার কোনো প্রত্যাশা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। পুরো 840 টিমেরই একটা ভালো প্রত্যাশা আছে। আমি এখানে আসার আগে আমার সাথে কথা হচ্ছিল 840 সিনেমাটোগ্রাফার রাজীবুল ইসলাম, রাজীবের সাথে। আপনারা নিশ্চয়ই ট্রেলারে দেখেছেন, এবং আমি রাজীবের সাথে কথা হচ্ছিল, রাজীবের আমি এত প্রশংসা শুনছিলাম, বিভিন্ন জনে ফোন করে বলছে, কথায় কথায় বলো যে সিনেমাটোগ্রাফি এমন হয়েছে। তখন আমি রাজীবকে একটু জানালাম যে ভাই, তোমার তো প্রশংসায় মানুষ পঞ্চমুখ, তো তারও এক্সপেকটেশন অনেক হাই, যেটা বলছিল আর কি। আর এবং সবাই খুব এফোর্ট দিয়েছে। এটা আমরা নভেম্বর থেকে শ্যুট শুরু করলেও প্রি প্রোডাকশন একটা বিশাল সময় ব্যয় করেছেন। শুটিংয়ের মধ্যে আমরা একটা বড় সময়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, প্রায় 4 মাস জুড়ে শুটিং হয়েছে। এই ফেব্রুয়ারির পর থেকে এই রিলিজ হচ্ছে, এখন পর্যন্ত বিশাল একটা সময় পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে। সব সামগ্রিক বিবেচনায় আমরা প্রত্যাশা করতে পারি যে দর্শক একটা ভালো কন্টেন্ট দেখতে পাবে। সরোয়ার ফারুকীর অন্যান্য সিনেমা আপনি দেখেছেন, মানে এক একটা জি। অন্য সিনেমার চাইতে এটা আমরা আসলে দেখিনি, তো এই জন্য কিউরিসিটি একটু, যে এই সিনেমার ডিফারেন্সটা আসলে কোথায়, মানে কেন আমি গিয়ে যাবো সিনেমাটা দেখে এনজয় করবো? যেহেতু পলিটিক্যাল স্যাটায়ার, ওই জন্য আপনি এনজয় করবেন। স্যাটায়ার, যেহেতু স্যাটায়ার মানে তো এখানে অনেক ধরনের ভ্যারাইটি মাল মশলা আছে। হ্যাঁ, যেমন ফারুকী ভাইয়ের রিসেন্টলি রিলিজ পাওয়া একটা ছবি
সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি, এটা আমি দেখেছি, এটাও চমৎকার। কিন্তু এটা হচ্ছে যে ওই ইমোশনাল সেক্টর নিয়ে বা মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে বেশি কাজ করা হয়েছে, তো ওটা একভাবে এনজয় করবে বা করেছে, এটা আমি খুবই এনজয় করেছি। আমি এনজয় করার কারণ হচ্ছে আসলে এখানে সাউন্ডের কিছু ব্যাপার স্যাপার ছিল, ওগুলো যেগুলো আমাকে পীড়া দেয় আর কি, আমরা রাস্তাঘাটে বেরোর যে সাউন্ড, ওই জন্য আমি বেশি কানেক্ট করতে পেরেছি। তো ওটা একদম এক ধরনের ভালো লাগা। এটা হচ্ছে যে আর একটু অন্য ধরনের ভালো লাগা, যেহেতু এখানে মানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে আর কি, পলিটিক্যাল ব্যাপার যেহেতু, এবং আমাদের যে চরিত্রগুলো আমরা দেখেছি, যে মাসজুক রাসেল বা আশুতোষ সুজন, ওনাদেরকে তো আমরা আগে থেকেই চিনি, তো ওনাদের থেকেও আমরা অনেক কিছু পাবো বলে মনে হয় আর কি, আমি যা দেখেছি শ্যুট করতে গিয়ে। তো সব সামগ্রিক বিবেচনায় বললাম যে অডিয়েন্স এটাকে এনজয় করবে। আচ্ছা, 840-তে আমরা তো রাজনৈতিক প্রেক্ষাপট দেখছি, তো আমাদের সমসাময়িক প্রেক্ষাপটে তো অনেক স্বজন হারানোর বেদনাও আছে, এই সিনেমায় কতটুকু আছে এই বেদনা? হ্যাঁ আছে, স্বজন হারানোর বেদনা একমাত্র তারাই বোঝে যার স্বজন হারিয়েছে। নাসির ভাই, আপনার নাম তো নাসির, নাসির না হয়ে যদি হ্যাসির হতো তাহলে কি হতো? তাহলে ছিঁড়ে যেত। এই যে দেয়ালে দেয়ালে লেখা, নাটক কম করো প্রিয়, নাটক না করলে অভিনয় শিল্পীরা কী করে খাবে আসলে? গান করে খাবে থালা একটা নিয়ে। আচ্ছা, যদি আর কোনো নাটক বা সিনেমা হয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, তাহলে কী নাম হতে পারে? 840 পরে কোনো কিছু হলে আসলে হওয়া উচিত 1680। সিনেমাটা নিয়ে কি কিছু বলবেন দর্শকদের? আমরা যেটা বলছিলাম যে আমাদের দেশে এখন অনেক ধরনের ঘটনা ঘটছে, যেগুলো আমাদের উপর অনেক ধরনের চাপ প্রয়োগ করছে। তো এত চাপ আমরা না নিই, আমরা নিজেকে ত্রাণকর্তা ভেবে বেশি চাপ নিতে গেলে নিজেরাই অসুস্থ হয়ে পড়ব। আমরা একটু আরামসে থাকি। আর 13 তারিখ থেকে 840 আসছে সিনেমা হলে, আসুন সিনেমাটা দেখি। আশা করি আপনাদের অনেক কিছুই চাপ কমবে, অনেক হাস্যরসের ব্যাপার স্যাপার আছে এবং অনেক চমৎকার চমৎকার ডায়লগ আছে। আর প্রসঙ্গত আরেকটা কথা বলি যে এই ফিল্মের যে যেমন দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড, এরকম আরও অনেক কিছু রেডি করেছিলেন ফারুকী ভাই। তার মধ্যে আরেকটা রেডি করেছিলেন এ বাঞ্চ অফ ফিলোসফার্স। এখানে অনেক দার্শনিক কথাবার্তা আছে, আশা করি আপনারা উপভোগ করবেন। আসুন আমরা 840 দেখি। ধন্যবাদ নাসির ভাই, আপনি আমাদের সময় দিয়েছেন। দর্শক, আবার দেখা হবে অন্য কোনো আড্ডায়, অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।